কংগ্রেস এবং লেফট ফ্রন্টের মধ্যে হয়তো জানে না অনেকে আরএসএস ঢুকে বসে আছে। আমি ক্যামেরা বলছি, বিস্ফোরক অভিযোগ করছি, ক্যামেরাই বলছি, অন ক্যামেরা বলছি। আমরা যে জায়গায় স্যাক্রিফাইস করছি লেফট ফ্রন্ট করতে পারলো না কেন? শ্রীরামপুর সিটটা তাদেরকে ছাড়তে বলেছিলাম। আপনার কি দীপশিতা ধরের সাথে কোনো ব্যক্তিগত লড়াই আছে? আরে আমার দিদি সম্বোধন করি ওনাকে আমি, কোনো ব্যক্তিগত কোনো লড়াই না। সৃজন দা, দীপশিতা দি, প্রতিকুর দা, তারপরে আপনার সায়ন দা, সিনিয়র লিডার্স যারা আছেন ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলকে বাংলা ছাড়া করি, আমিও তো চাইছি। কিন্তু বাংলা ছাড়া করবেন আপনি আমাকে সাথে নিয়ে, আর আমাকে কর্নারে করে রাখবেন, আমাদেরও দল আছে, সেটা মেনে নিতে পারে না। জোট আমরা ভাঙিনি, জোট লেফট ফ্রন্ট ভেঙেছে, ভোট শেষ জোট শেষ বলে। তারপরে কিন্তু গঙ্গাতে অনেক পানি গড়িয়ে গিয়েছে। টাইমিংটা রাজনীতিতে ইম্পর্টেন্ট। ত্রিপুরার বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম ত্রিপুরা মোর্চার উত্থান, এবং পরবর্তীকালে ভোট কাটাকাটি, বাম কংগ্রেসের ভোট কাটাকাটিতে এখন ত্রিপুরা মোর্চা বিজেপির হাত ধরে চলছে। ফলে এই টাইমিংটা কি খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, বা আপনার কি লোকসভা নির্বাচনটাকে বেছে নেওয়া অত্যন্ত ভেবে চিনতে, যদি এই বিষয়টা একটু আমাদের বলেন। আমি আপনাকে একটা কথা বলছি, আজ নাহলে আগামী দিনে প্রকাশ পাবে। কংগ্রেস এবং লেফট ফ্রন্টের মধ্যে হয়তো জানে না অনেকে আরএসএস ঢুকে বসে আছে। আমি ক্যামেরা বলছি, বিস্ফোরক অভিযোগ করছি, ক্যামেরাই বলছি, অন ক্যামেরা বলছি। কংগ্রেস লেফট ফ্রন্টের মধ্যে অনেকে আরএসএস এর মতদর্শে বিশ্বাসী হয়েছে। আরএসএস তাদেরকে খেলাচ্ছে যে কোনো মতেই পশ্চিমবাংলাতে আইএসএফকে নিয়ে জোট করার প্রয়োজন নাই, কারণ এটা আপনারা ভালো করে জানেন। আইএসএফ, লেফট ফ্রন্ট, কংগ্রেস পশ্চিমবাংলাতে যদি জোট করত, সহজেই বিজেপি তৃণমূলকে কোণঠাসা করে দিত, পরাজিত সহজেই করে দিত। এটা করতে দেওয়া হয়নি। আরএসএস এর লোক লেফট ফ্রন্ট কংগ্রেসের মধ্যে ঢুকে আছে, এটা খুঁজে বার করতে হবে। আজকে ত্রিপুরার উদাহরণ আপনি টানছেন, আমি আপনাকে বলছি আমরা যে জায়গায় স্যাক্রিফাইস করেছি লেফট ফ্রন্ট করতে পারলো না কেন? আর লেফট ফ্রন্টের পক্ষ থেকে তো বাস্তব কথা, বামপন্থা চিন্তা ভাবনা নিয়ে চলে, সবসময় শ্রেণীবন্ধুর কথা বলে, শ্রেণী সংগ্রামের কথা বলে। তো আমরা তো শ্রেণীবন্ধু হিসাবে থাকতে চেয়েছি, তো শ্রেণীবন্ধু হিসাবে থাকতে চেয়েছি, তাহলে আমাদেরকে তো যত মর্যাদার জায়গায় রাখা দরকার ছিল, সম্মানজনক জায়গায় রাখার দরকার ছিল। তারা স্যাক্রিফাইসের কথা বলে, স্যাক্রিফাইস, তাহলে আমাদের ক্ষেত্রে একটা সিট স্যাক্রিফাইস করলো না। আমরা তো 14 থেকে 7-এ নামলাম, 7টা সিট স্যাক্রিফাইস করলাম, ওনারা একটা সিট স্যাক্রিফাইস করলো না কেন? এই প্রশ্নের জবাব কিন্তু আগামী দিনে মুসলিম সমাজ, দলিত সমাজ, আদিবাসী সমাজ, পিছড়ে বর্গের সহ পশ্চিমবাংলার মানুষের কাছে দিতে হবে। আজকে ফেসবুকে, এখন দলটা তো ফেসবুক থেকে চলছে এক প্রকার, হয়তো আমি তার দল সম্পর্কে সার্টিফিকেট দিয়ে আমার ভুল হচ্ছে, উচিত না আমার দেওয়া, কিন্তু বাস্তবিক অর্থে তখন ফেসবুকে চালানোর চেষ্টা করছে। ফেসবুকে হয়তো কিছু পোস্ট হচ্ছে, কিন্তু গ্রাসরুট লেভেলের মানুষেরাও কিন্তু ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু তারা দেখছে যে অ্যাকচুয়াল কারা জোট ভাঙলো আর কেন জোটটা করলো না লেফট ফ্রন্ট কংগ্রেস, সেটা বুঝতে পারছে। এদের জবাব দিতে হবে, কারণ সহজেই আবারও বলছি, যদি এই লেফট ফ্রন্ট এগিয়ে আসতো, কংগ্রেস এগিয়ে আসতো, কংগ্রেসও সব থেকে আগে পিছিয়ে গেছে। এবং শুধু তাই নয়, এই যে হচ্ছে, যদি আগামী দিনে কংগ্রেসের সিটের প্রয়োজন হয়, তৃণমূলের সহযোগিতা নেবে, লেফট ফ্রন্টকে তখন ল্যাং মেরে ফেলে দেবে। ঠিক যেভাবে INDI জোটে কংগ্রেস অপেক্ষা ছিল তৃণমূলের দিকে অপেক্ষা ছিল, যদি তৃণমূল হাত বেরিয়ে দিত, লেফট ফ্রন্টকে কিন্তু সাইড লাইনে করে দিত। এখন লেফট ফ্রন্টের কংগ্রেস হচ্ছে, হোক, আমার কোনো সমস্যা নেই, লড়াই করছেন যে ভবিষ্যতে একটা অন্যরকম একটা সেটিং হতে পারে, যে সেটিংয়ের অভিযোগ আপনার বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে করছে, যে আপনি হয়তো সেটিং করে জোট ভেঙে দিলেন। দেখুন, আমি তো আবারও বলছি, আমি আমার জায়গায় দৃঢ় ছিলাম, থাকবো। আমরা শুধুমাত্র শ্রীরামপুর সিটটা তাদেরকে ছাড়তে বলেছিলাম। আপনার কি দীপশিতা ধরের সাথে কোনো ব্যক্তিগত লড়াই আছে? আরে আমার দিদি সম্বোধন করি ওনাকে আমি, কোনো ব্যক্তিগত কোনো লড়াই না। দীপশিতা আমাকে বলছিল নওশাদকে পেলে ভালো হতো, একসাথে মিছিল করতাম আমরা। আমি তো চাইছি সৃজন দা, দীপশিতা দি, প্রতিকুর দা, তারপরে আপনার সায়ন দা, সিনিয়র লিডার্স যারা আছেন ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলকে বাংলা ছাড়া করি, আমিও তো চাইছি। কিন্তু বাংলা ছাড়া করবেন আপনি আমাকে সাথে নিয়ে, আর আমাকে কর্নারে করে রাখবেন, আমাদেরও দল আছে, সেটা মেনে নিতে পারে না। তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না কোথাও? CPM সেটাকে ভালো বলতে পারবে। আপনার মনে হচ্ছে না আপনি তাড়াহুড়ো হতো? নোটিফিকেশনে যেদিন হচ্ছে তারপরের দিনই প্রার্থী ঘোষণা করে দিতাম। অপেক্ষা করছিলাম, করতে টাইমটা আমাদের কিল করানো হলো শুধু। আপনি শেষ মুহূর্তে জানিয়েছিলেন ওদের, মানে আপনার ডিসিশন নেওয়ার আগে জানিয়েছিলেন? অবশ্যই ডিরেক্ট সাংবাদিক একাধিকবার জানানো হয়েছে ডিসিশন নেওয়ার আগে যে আমরা অমুক দিনে প্রেস কনফারেন্স করছি, আজকে পর্যন্ত উত্তর দিন, কিন্তু দুঃখের বিষয় সদার্থক উত্তর আসেনি। ওই 3 দিন থেকে যেত। ধন্যবাদ জানাবো বিকাশ স্যারের জন্য। বিকাশ স্যার আলোচনা করার পরে
আমরা তিনটে নামলো, বিকাশের মাধ্যমে একটা উঠেছে। মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আপনার প্রার্থীর হয়ে প্রচার করতে যাবেন? দেখুন, শুধু মোহাম্মদ সেলিম সাহেব নয়, আমার আমি এই উত্তরটা তো আরও বিরোধিতা করতে যাওয়ার থেকে আমার প্রার্থীকে জিতিয়ে যাতে পার্লামেন্টে পাঠানো যায়। হ্যাঁ, বিরোধিতা দুটো দলের করতে প্রথমেই যাবো, সেটা হচ্ছে তৃণমূল, বিজেপি, বিজেমূলের। আর দ্বিতীয় যেটা হচ্ছে তারপরেই আমার প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে। আপনি যে কথাগুলো পার্লামেন্টেও বলেন বা প্রকাশ্য জনসভায় বলেন, আমি আপনার এই কথাগুলোর ভীষণ মাত্রা অ্যাডমায়ার। আপনি ধর্মীয় উস্কানিমূলক কথা বলেন না, কিন্তু কোথাও গিয়ে এই সিদ্ধান্তটা মেনে নেওয়াটা আপনার কাছে কতটা কঠিন ছিল? মানে আমার এই প্রশ্নটা আপনাকে জানতে ইচ্ছা করে। কোন সিদ্ধান্তের কথা বলছেন? এই যে জোট ভেঙে যাওয়া, বেরিয়ে আসা এবং সব কিছুকে অস্বীকার করা হঠাৎ করে। জোট আমরা ভাঙিনি, জোট লেফট ফ্রন্ট ভেঙেছে ভোট শেষ জোট শেষ বলে। তারপরে কিন্তু গঙ্গাতে অনেক পানি গড়িয়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচন, সেখানে রাজ্য স্তর থেকে কোনো জোট করেনি। পৌরসভা নির্বাচনে কোনো জোট করেনি। ইভেন উপনির্বাচন যেটা বাই ইলেকশন হলো সাগরদিঘিতে, আইএসএফকে অচ্যুত মনে করেছিল হয়তো অনেকে, যদি ভালো রেজাল্ট বলেছেন। খারাপ লাগাগুলো বলেছিলেন না, কোনো দিনের জন্য বলিনি। সমবায় সমিতির নির্বাচনে বলেনি, জোট করেনি। বরঞ্চ আইএসএফ যেখানে শক্তিশালী সেখানে লেফট ফ্রন্টকে সাথে নিয়ে জোট করেছে। আসো আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি, থাকো আমাদের সাথে, ডেকে নিয়েছে, আমরা নিয়ে একসাথে লড়াই করেছি। আমাদের এখানে আই মাদ্রাসা নির্বাচনে লেফট ফ্রন্টকে এখানে কি যায়, আমি বলছি না, কাউকে ছোটো করছি না, আমাদের এখানে আই মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন ছিল, আমরা একসাথে লড়াই করেছি, সাথে নিয়ে লড়াই করেছি। চলো কি আছে, কারণ আমরা আগামী দিনের বার্তা। এত কিছু হওয়ার পরেও আমরা ওগুলোকে দাতব্যের মধ্যে রাখিনি। কিন্তু আমি প্রসঙ্গ উঠেছে বলে বলছি, জোট শেষ ভোট শেষ, ভোট শেষ জোট শেষ আমরা বলিনি, সমঝোতা ওনারা বলছেন। এখন এটাকে আবার যদি সিনিয়র লিডারের কিভাবে দেখেন, সিনিয়র লিডারের মুখ থেকে বেরিয়েছে, আমি কি বললাম, যদি আপনি এটাকে আমাকে অপরাধী মনে করেন, আমি অপরাধী। সিনিয়র লিডার সম্পর্কে আমি মন্তব্য করতে চাই না, কারণ রাজনীতিতে এই সৌজন্যতাটা খুবই কমে যাচ্ছে। আজকে একজন সিনিয়র লিডার যদি আমার বিপক্ষে দুটো কথাই বলে দেয়, তাকে আমি আক্রমণাত্মক হয়ে উঠবো কেন? এটা কমে যাচ্ছে। সুতরাং আমি এদিকে নিজেকে এই জায়গা থেকে আমি তুলে রাখছি। যদি তার জন্য আপনি আমাকে অপরাধী বলেন, আমি অপরাধী তার জন্য। যে বাম সমর্থকরা আপনাকে অপরাধী সাজিয়ে দিয়েছে ইতিমধ্যে, মানে এটা আবেগের জায়গায় ওদের আঘাত হয়েছে, এটাও তো আপনার বোঝা উচিত। দেখুন, আমি কি আবেগের জায়গায় আঘাত দিচ্ছি? নওশাদ সিদ্দিকীর জন্য বাম সমর্থকরা আজকে ফেসবুকে যে লেখাগুলো আপনি পড়ছেন, যখন আপনি জেলে গেছেন, তারা কিন্তু ওই সময়ও ভালো কথা লিখেছিল। আমি বলছি, আমি কি হোল টাইমার সিপিএমের? আইএসএফ কি সিপিএমের হোল টাইমার? যে বাধ্যবাধকতা যে থাকতেই হবে ধরনের ব্যাপার না। আমরা চেয়েছিলাম যে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে। আমাদের তিনটে দল, কংগ্রেস প্রথমেই আমাদেরকে হেঁচে দিয়েছে, তারা প্রথমেই বেরিয়ে গেছে। কংগ্রেসকে বারবার বলছেন, কংগ্রেসের তো এরকম প্রকাশ্য কোনো মন্তব্য আসেনি। না, যদি আবেগের কথাই বলে, তাহলে কংগ্রেসকে আগে আক্রমণ করা দরকার ছিল, যে কংগ্রেস এই জোটকে সম্পূর্ণ হতে দেয়নি। দ্বিতীয় হচ্ছে, লেফট ফ্রন্টের সাথে আমাদের আলোচনা চলছিল। লেফট ফ্রন্টের আমাদের সাথে আলোচনার মধ্যে ওনাদের ভাষায় সমঝোতা হয়নি। লেফটের মতো লড়াই করবে, আইএসএফের মতো লড়াই করবে। এর জন্য লেফটের সাথে লেফটের যে দাবিগুলো রেখেছিল সবটা আমরা মানা সম্ভব হয়নি, কারণ আমাদের দেয়ালে পেট থেকে গিয়েছে। বা আমরা যে দাবিগুলো রেখেছিলাম লেফটের পক্ষে হয়তো মানা সম্ভব হয়নি, সেটা আমরা আলাদাভাবে লড়াই করছি। এইটাই তো। এর জন্য কাউকে কাঠগড়ায় তোলা, মির্জাফর, ঘসেটি বেগম থেকে শুরু করে যেভাবে আক্রমণ করছে, আমাকে কিছু এসেছে, বলতে চাইছিলাম না, হাসিও লাগছে, কারণ হয়তো সময় কারণটা বলবো, এটা থাকলাম। আজকে কোনো বামপন্থী বন্ধুদের মিস করবেন? ফোনে কনভারসেশন তো নিঃসন্দেহে হওয়ার সুযোগটা কমে গেল। কেন অসুবিধা হোক, কেন? আমি আমার জায়গায় সেই সম্পর্কটা রাখবো। রাজনীতির ময়দানে লড়াই এসেছি, রাজনৈতিকভাবে লড়াই করবো। আমি তো দেখছেন কোনোদিন পার্সোনালি কারো রিলেশন ব্রেক হোক এই ধরনের মন্তব্য করি না, আর মন্তব্য করা থেকে বিরত থাকি। আর উল্টে কেউ মন্তব্য করলে সেটাকে আমি আরও প্রোটেস্ট করি। ইভেন অভিষেক বাবু থেকে শুরু করে মোদিজি পর্যন্ত, রাষ্ট্রপতি সম্পর্কে পর্যন্ত, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত। ইভেন যখন আপনারা জানবেন গৌতম বাবুর শারীরিক অসুস্থতা নিয়ে কিছু চ্যাংড়া আমাদের, মানে আমিও একটা হালকা বয়সী ছেলে, তৃণমূলের খারাপ মন্তব্য করেছে, তারও আমি বিরোধিতা করেছি। অনেকে ভাবতে পারেন অভিষেকের বিরুদ্ধে লড়তে ভয় পাচ্ছেন, সোশ্যাল নেটওয়ার্কে এটাও দেখেছেন। আর ভয় তো কাটিয়ে দিয়েছে, 42 দিন জেল খাটিয়ে ভয় কাটিয়েছে। আর মৃত্যুর ভয়, জন্মের পর দিন থেকে তো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমরা। যত টাইম যাচ্ছে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, মৃত্যুর ভয় নেই, মাথায় তো কাফন বেঁধে ঘুরি। বামেদের সঙ্গে জোটটা রক্ষা করা গেল না কেন? আমরা রক্ষা করার সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলাম, দেয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে রক্ষার পরে, এরপর আর জায়গা ছিল না। কিন্তু যারা বড় দল, যারা এত কিছু ভাবেন, দীর্ঘদিনের রাজনীতি করছেন, তারা কেন রক্ষা করলো না, বা সেটা মনে হয় তাদের কাছ থেকে ক্লারিফিকেশন চাওয়া ভালো।
কারণ আপনাদের একটু জাস্ট বলে রাখি, আপনার মাধ্যমে আপনার দর্শক বন্ধুরাও দেখবেন, বিভিন্ন মতদর্শের মানুষ আছেন আপনার দেখে। শ্রীরামপুর আর মুর্শিদাবাদ নিয়ে সমস্যাটা দাঁড়িয়েছিল। মুর্শিদাবাদে আমাদের জেলা প্রেসিডেন্ট দাঁড়িয়েছিল, আবার মুর্শিদাবাদে সিপিআইএমের রাজ্য সম্পাদক দাঁড়িয়েছে। যখন দুটো সিটে সমস্যা হচ্ছে, আমরা তার আগে 14, 12, 10, 9, 8 অবধি এসে দাঁড়িয়েছি, রিজিট ছিলাম। তারপরেও আমরা বলেছিলাম যে আমরা প্রয়োজনে আমাদের কনসিডার করবো, এক কথায় মুর্শিদাবাদ সিটটাকে আমরা তুলে নেব। তাহলে আমাদেরকেও তো একটা ছাড়তে হবে, আমাদের তো দিয়ালে পিঠ থেকে গিয়েছে, কিন্তু সেই জায়গায় যদি রিজিট থাকে লেফট ফ্রন্ট, কিছু করার আর নাই। আপনারা সর্বশেষ কটা সিটে মেনে নিতে রাজি হয়েছিলেন? 7টা। ওরা এবং বামেদের পক্ষ থেকে কি বলা হয়েছিল আপনাকে? মানে আমি এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করছি কারণ সাধারণ মানুষের কাছে এই তথ্য নির্ভর এই বিশ্লেষণটা নেই। 3টে 4টে পর্যন্ত, বসিরহাট বারাসাতের মধ্যে একটা, এখানের মধ্যে একটা, ওই রকম করে 3 থেকে 4টে, 3টে করছিল। বলে রাখা দরকার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় অনেক চেষ্টা করেছিলেন, সত্যি অস্বীকার করব না তো, কিন্তু দুঃখের বিষয় তার কথাকে হয়তো সেই অর্থে তিনি তো ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত তিনি সেই অথরিটির মধ্যে নাই, তো তাকে রাখেনি। কেন রাখেনি প্রশ্ন আমি তো করতে পারি না। তার গ্রহণযোগ্যতা, তার রাজনৈতিক অভিজ্ঞতা, তার আইনি লড়াই, লোকসভা রাজ্যসভার মধ্যে লড়াই, কেন রাখেনি সেই প্রশ্ন আমি বলতে পারি না, দলের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু উনি অনেক চেষ্টা করার পরে 3-এ রিজিট ছিল, তারা 3 থেকে 4-এ উঠেছিল। ওনার আলোচনার পরিপ্রেক্ষিতে 4 উঠেছিল। এবার ওনার সাথে আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু 12 থেকে একদম 10-এ নেমে গিয়েছিলাম, তো আরও নিচে নামতে 8 পর্যন্ত চলে এসেছিলাম। কিন্তু নওশাদ ভাই, যেটা বলা হচ্ছে আমাদের পক্ষ থেকে যে আপনি একটা বিধানসভা নিঃসন্দেহে জিতেছেন, আপনাদের সংযুক্ত মোর্চা জিতেছে বলা হচ্ছে, সেখান থেকে 12টা লোকসভা সিট চাওয়া, যেখানে 42টা মোটে সিট, শরিক দল আছে, সেটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হয় আপনার? দেখুন, আমরা যদি 27টা চাই, 28টা চাই, আমরা আমাদের দিক থেকে যুক্তি খাড়া করব, তাই না? আমরা তো আমাদের যুক্তি দেব, কিন্তু জোটের স্বার্থে আমরা 14-20 ওপরে লড়াই করতাম এককভাবে, সেটা নেবে 14তে এসেছিলাম। 14 থেকে বলেছিলাম যে 3, 14, 42, কংগ্রেস যদি 14, লেফট ফ্রন্ট 14 বা আইএসএফ 14, এইভাবে একটা করেছিলাম। সেগুলো আমাদেরকে বোঝানো হলো বা বললো সেক্ষেত্রে আমাদেরও স্যাক্রিফাইস করতে হবে, করতে করতে কিন্তু 7-এ নেমেছি। যদি কেউ বলে যে 12টাতে রিজিট আমরা ছিলাম, সম্পূর্ণ অসত্য তথ্য দিচ্ছে তারা, যদি কেউ বলে থাকে। না, এখানে আপনারা 14, কংগ্রেস 14, লেফট ফ্রন্টের মধ্যে আরও ওদের অনেক ইকুয়েশন আছে। লেফট ফ্রন্টের মধ্যে কি ইকুয়েশন আছে তো লেফট ফ্রন্ট বুঝবে। আমরা তো সিপিএম এর সাথে বা সিপিআই এর সাথে জোট করছি না, আমরা জোট করছি লেফট ফ্রন্টের সাথে, যার চেয়ারম্যান বিমান বসু মহাশয়, আমরা তার সাথে করছি। এবার সেটা সেই মতো হবে, সেটা তো বিমানবাবু বলবেন, বা যে এই সিটে হচ্ছে না বা সে আলাদা কথা, সেই হচ্ছে না বলার পরেই তোমরা ছাড়তে 7-এ চলে আসিছি। তারপরে আর করা সম্ভব হলো না, আপনাদেরকে দিয়ালে পিঠ থেকে গিয়েছে। বললাম তো একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, মিনিমাইজটা শুধু শ্রীরামপুরটাকে আর মুর্শিদাবাদকে। তাহলে আমরা মুর্শিদাবাদটা অলরেডি ছাড়তে প্রস্তুত ছিলাম, সেটা তো বলেছিলাম। শ্রীরামপুর নিয়ে এত প্রশ্ন, শ্রীরামপুরে দীপশিতা ধরকে ক্যান্ডিডেট করা হয়েছে। মোহাম্মদ সেলিম একটা ইন্টারভিউ ক্লিপিংস দেখাবো আমি দর্শকদের। বলা হয়েছে সৃজন, দীপশিতারা ভবিষ্যতের বাম রাজনীতির বাহক, যারা আগামী 25 বছর বাম রাজনীতি এবং বাংলা রাজনীতিকে ডমিনেট করবে, মানুষ আশীর্বাদ করলে সংসদে প্রতিনিধিত্ব করবে, তাদের যদি তুমি এখন বিরোধিতা করো, তাহলে আমাদের অবর্তমানে বামেদের সঙ্গে কখনোই, যারা আজকে বিরোধিতা করছে তাদের সঙ্গে নতুন করে আর এই সম্পর্ক গড়ে উঠবে না। তো দীপশিতার বিরুদ্ধে ক্যান্ডিডেট দেওয়া মানে তো আপনি পুরো জোটটাকে তো অস্বীকার করছেন এবং বামেদের সঙ্গে সম্পর্কটা সারা জীবনের জন্য ছিন্ন করছেন। দেখুন, কেউ যদি মনে করে সারা জীবনের জন্য ছিন্ন করে রাখতে চায়, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা ছিন্ন করছি না। কেউ যদি এটাকে একবার প্রচ্ছন্ন হুমকি দেয়, সেটা তো ছোট্ট দল হলেও মেনে নেওয়া যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি বলেন দীপশিতাদির বিরুদ্ধে আমরা প্রার্থী দিয়েছি, তাহলে আমরা প্রশ্ন করতে পারি হাবিব শেখের বিরুদ্ধে মোহাম্মদ সেলিমকে কেন দেওয়া হলো ওখানে, প্রশ্ন তাহলে করা যেতেই পারে। এবার সেটাও আবারও বলে রাখি, জোটের ভিতরে অনেক আলোচনা আছে, সব আলোচনা হয়তো পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করা অনুচিত হবে। তারাও জানেন, তারাও স্বীকার করবেন কি কি কথা বলেছে আমাদের উদ্দেশ্যে, বা সেগুলো সবটা আমি পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করতে চাই না, কারণ কনফিডেন্সিয়াল আলোচনা কনফিডেন্সিয়াল লেভেলই থাকা দরকার, লেভেলটা। কিন্তু শ্রীরামপুর আর যাদবপুর দুটো থেকে হোল্ড করার কথা ছিল, যে ঠিক আছে বাকি যেগুলো নিয়ে হচ্ছে একটা আলোচনা, টানা হিচড়া যেটা হচ্ছে, যাই এরকমই হয়, একটা তুমি একটা নেবে আমি একটা নেবে করতে করতে শেষে এসে দাঁড়াবে শ্রীরামপুর আর যাদবপুর, এটা নিয়ে আলোচনা হবে। কিন্তু তা না করে কী করলো, প্রার্থী ঘোষণা করে দিল।
কাদের সাথে আলোচনা করেছিল? যাদবপুর নিয়ে আপনি বলছেন, যাদবপুর বামেদের লোকসভা নির্বাচনের ইতিহাস বলছে ওটা যাদবপুরের বামেদের একটা গড়, স্বাভাবিকভাবে ওটা তো ছাড়বে না বলে তো। আমি একটা কথা বলি আপনাকে, হয়তো অনেকের কাছে এই কথাটা তিতে লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। গড় কি? তাহলে তো কংগ্রেস দেশ স্বাধীনের পর থেকে সারা দেশে গড় ছিল, তাহলে কংগ্রেস অন্যকে স্পেস দেবে না। 34 বছর লেফট ফ্রন্ট পশ্চিমবাংলা শাসন করেছিল, তাহলে অন্যকে স্পেস দেবে না? গড় ছিল। একটা সময় মানুষ ভোট দিত, আমি অস্বীকার করছি না, কিন্তু এখন সেই 1952 সালের পর থেকে 1977-এর পর থেকে যে ঘটনা ঘটে আছে বা যে পরম্পরা যদি এখন আপনি চালাতে চান, আমার মনে হয় ভুল হবে। আপনি বলেন আমাদের ডিমান্ডের কি ভুল ছিল যে একটা লোকসভার মধ্যে একটা সিট আমরা জিতে আছি 1,09,000 ভোটে, সেখানে আমরা লিড ছিলাম। স্বাভাবিকভাবে জোটের স্বার্থে, জোট ধর্ম পালন করার স্বার্থে লেফট ফ্রন্ট কোটা ছেড়ে দেওয়া উচিত ছিল। তারপরেও কিন্তু আমরা বলেছিলাম, সিরজানদা যেখানে দাঁড়িয়েছে ওটা আমরা ছেড়ে দেবো, আমাদের ক্লেমটা ছিল ওটার উপরে, কিন্তু তারপরেও বলেছিলাম আমরা ছেড়ে দেবো জোটের স্বার্থে, জোট ধর্ম পালন করার স্বার্থে। যদি ওখানেও আমরা ছেড়ে দিলাম, মুর্শিদাবাদও ছেড়ে দিলাম, সব জায়গায় ছাড়তে ছাড়তে দিয়ালে আমার পিঠ থেকে গেছে। বসিরহাট, উলুবেড়িয়া এইসব আসন নাকি অফার করা হয়েছিল, ভাবে হয়নি। গড়ে বসিরহাট বারাসাতের মধ্যে বারবারই বলেছে একটা নিতে হবে, অন্য একটা তুমি পচা, মানে আমাদের ভাষায় পচা সিট নিতে হবে। কোনোটাই পচা নয়, আমি জাস্ট বললাম, এই শব্দটাকে আমি তুলে নিচ্ছি, শব্দটা বলা আমার উচিত হয়নি, আমি তুলে নিচ্ছি। বসিরহাট বারাসাতের মধ্যে একটা নিতে হবে, এই ধরনের একটা করে দিয়ে রেখেছিল। ব্যাপারটা হচ্ছে দেখুন, সাংগঠনিক বাস্তবতাকে মাথায় রেখে তো জোটটা করতে উচিত ছিল। হ্যাঁ, এখন আমরা একক লড়াই করছি, আমরা আমাদের মতো প্রার্থী দেবো। কোনখানে সংগঠন দুর্বল আছে, কোনটা সবল আছে, সেটা আর এখন তো দেখার বিষয়ও নয়, তাদের অন্যদের দেখার বিষয় না, যেহেতু জোটে নেই। কিন্তু যখন আমরা দিয়েছি, আমরা যে সিটগুলো বলেছিলাম ডিমান্ডে আমরা কিছু ভুল রাখিনি, যে এমন একটা পারসেপশন তৈরি করা দরকার, নর্থ থেকে সাউথ বেঙ্গল দুটো বেঙ্গলেই এমন পারসেপশন করা দরকার যে ভোটটাকে একদম একটা ভাঁড়ে আসবে, সেটা বিরোধী ভাঁড়। সহজেই আমরা বিজেপি তৃণমূলকে হারাতে পারবো, সে চেষ্টা চালিয়ে গিয়েছি। কিন্তু ভুলে যাচ্ছি না যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে বলছে, সেই তৃণমূল যে জোটের মধ্যে ছিল লেফট, কিন্তু সেই দিল্লিতে গিয়ে তাদের জোটের সাথে একসাথে বসেছে, বিহারও বসেছে আর আপনার ব্যাঙ্গালোরও বসেছে। আপনার কি কোথাও গিয়ে ডিসিশন নেওয়ার সময় এই মনস্তাত্ত্বিক কারণগুলো কার্যকরী মানে কাজ করেছে? না, এটা কোনো কাজ করে না। একটা সময় তারা ছিল, তারা তো ছেড়ে বেরিয়ে এসেছে। আর আমরা তো আহ্বান বারবার করেছি, তোদেরকে ছেড়ে চলে আসুন, তৃণমূলের সাথে একসাথে যাওয়া যায় না। এটা করেছে বলে ওটা করতে হবে, এটা ব্যাপার নয়। কি বলে আমরা 7টাতে পর্যন্ত নেমেছি। কিন্তু মোহাম্মদ সেলিম নিজে বলেছিলেন আপনার প্রচারে যাবেন, ডায়মন্ড হারবারে যদি প্রার্থী হন। যেদিন বামেরা প্রার্থী ডিক্লেয়ার করেন, ওদের ডায়মন্ড হারবার প্রার্থীর লিস্ট থেকে ওদের নাম কেটে দেওয়া হয়েছিল, কারণ আপনি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চেয়েছিলেন বলেছিলেন। দেখুন, কার লিস্ট থেকে কে কেটেছে তো আমি বলতে পারবো না, তিনারা হয়তো কেটে রাখতেও পারেন, না রাখতেও পারেন, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি একটা কথা বলি, ঘোষণার আগে পর্যন্ত আমার যে জায়গায় দাঁড়িয়েছিলাম, যেহেতু ঘোষণা হয়ে গেছে সে জায়গায় তো দাঁড়িয়ে থাকতে পারি না, কিছু বাধ্যবাধকতা আছে। দলটাও চালাতে গেলে দলের একটা পরিকাঠামো আছে, হয়তো লেফট ফ্রন্টের মতো অত বড় পরিকাঠামো নেই, আলিমুদ্দিন স্ট্রিটের মতো আমাদের অত বড় পার্টি অফিস নয়, বা অত পুরাতন দল নয়, কিন্তু আমাদের ছোট্ট দল, ছোট্ট পার্টি অফিস। কিন্তু আমরা চেষ্টা করছি গ্রাসরুট লেভেল থেকেই বা শুরু থেকেই, আমাদের বিগিনিং স্টেজ থেকে আমাদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার বা এই দলীয় শৃঙ্খলার বাইরে না যাওয়া। সেক্ষেত্রে আমি আমার ঘোষণা করেছিলাম, আমি বলেছিলাম আমার ইচ্ছের কথা, দল আমাকে সেই জায়গায় দেয়নি। বেশ কিছু কারণ উল্লেখ করেছে, নিশ্চিতভাবে আপনার কারণগুলো শুনেছেন। তো এক্ষেত্রে আমার কন্টেস্ট করা হচ্ছে না। আর মোহাম্মদ সেলিম সাহেবের কাছ থেকে শুধুমাত্র ডায়মন্ড হারবারে আমার হয়ে প্রোগ্রাম করবে এটা আমি আশা করিনি। আমি চেয়েছিলাম মোহাম্মদ সেলিম সাহেব, অধীর রঞ্জন চৌধুরী, দীপশিতা দি, সৃজনদা থেকে শুরু করে, সায়নদা থেকে শুরু করে, আমাদের যারা আছেন তাপসদা থেকে শুরু করে, বিশ্বজিৎ দা, আমাদের মাস্টার মুসা, যারা আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে সারা রাজ্যের 42টা সিটি আমরা ক্যাম্পেইন করব এবং বিজেপি তৃণমূলকে কোণঠাসা করে দেবো, এটা চেয়েছিলাম। কিন্তু আপনি যেহেতু আগে থেকে একটা পূর্ব নির্ধারিত ঘোষণা হয়েছিল, বাম নেতৃত্বরা ভেবেছিলেন যে ওই সিটটা আপনি লড়বেন এবং ওটা সহমত পোষণ করেন, এবং কংগ্রেসের যে প্রদেশ কংগ্রেস চেয়ারম্যান, আমরা সাংবাদিক সম্মেলনের সময় দেখছিলাম ওনার মেসেজ সেলিমের ফোনে আসে যে ওরাও মিউচুয়ালি এগ্রি করেছেন ডায়মন্ড হারবার নিয়ে কোনো বিরোধ থাকতে পারে না। সেখানে আপনার পিছিয়ে যাওয়া নতুন করে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। তো আমার পিছিয়ে যাওয়া নয়, দল আমাকে কন্টেস্ট করতে দেয়নি।
আর দল ভাইজান আপনার আইএসএফ এর দলে তো আপনি চেয়ারম্যান, আপনার তো এইটা তো এটা দারুণ একটা কোশ্চেন করলেন, থ্যাংক ইউ আপনাকে। আপনার মাধ্যমে আমাদের দলের বুথ লেভেলের কর্মীরাও দেখবে নিশ্চিতভাবে এই ভিডিওটা। আপনার ভিডিও ভালো ভিউজ হয়, গঠনমূলক আপনি সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করেন, এটা হওয়া দরকার। আপনার স্বতন্ত্রতা বজায় রেখে কোনো পার্টির পক্ষে বাস না হয়ে আপনি আপনার গঠন করুন, এটা মানুষ দেখে, ভালো জিনিস। তো আমাদের বুথ লেভেলের কর্মীরাও কিন্তু গতকালকের পর থেকে একটা জিনিস তারা বুঝতে পেরেছে, মেসেজ গিয়েছে দলের চেয়ারম্যান থেকে শুরু করে বুথের সভাপতি পর্যন্ত দল যেটা বলবে সেটা করতে হবে। এটা আমি বারবার প্র্যাকটিস এটা করি আমি। হ্যাঁ, আমাদের দলে আমি চেয়ারম্যান হতে পারি, দলের প্রতিষ্ঠাতার ভাই হতে পারি, কিন্তু দলের মধ্যে যে ডেমোক্রেসি প্র্যাকটিস করছি আমরা, সেটাকে আমরা মান্যতা দিই। একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, এটা ব্যাপার না। আপনাকে পারমিশন দিল না কেন? বেশ কিছু কারণ তো দেখিয়েছে, গতকাল কি বলেছি একটু আমাদের দর্শকদের আলোকপাত করেন। বেশ কিছু কারণ দেখিয়েছে যেটা পাবলিক ডোমেনে রেখেছে, আরও কিছু যেটা পাবলিক ডোমেনে আনেনি। তার মধ্যে হচ্ছে বিধানসভা কার্যত বিরোধী শূন্য হয়ে যাবে। বিজেপি তৃণমূলের বাইনারি ওরা বাইরে তৈরি করছে, বিধানসভার মধ্যে তারা নাটক করছে। আনিসের হয়ে কথা বলারও লোক থাকবে না, বিশ্বজিৎ মণ্ডলের হয়ে কথা বলারও লোক থাকবে না, চোপড়া থেকে শুরু করে দেউচা পাঁচামির থেকে শুরু করে যে অন্যায় অত্যাচার হচ্ছে তাদের হয়ে কথা বলার লোক থাকবে না। সেই জন্য তারা একটা দিয়েছে। আর একটা হচ্ছে একাধিক সিট থেকে কিন্তু আমাকে ডিমান্ড করেছিল আমাদের ওই পার্লামেন্টারি যে কমিটি আছে সে থেকে, তাদের কথা মাথায় রেখেছে। ক্যাম্পেনের একটা বিষয় থাকছে। আরও একটা যেটা বিষয় হচ্ছে, শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, সত্যি ডায়মন্ড হারবারে যেভাবে সন্ত্রাস হয়, মানুষের কন্ট্রোল হয়, সারা রাজ্যের মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আরও বেশ কিছু বিষয় আছে যেটা হিডেন আছে। হয়তো আগামী দিনে আমাদের রাজ্য কমিটি এটাকে যদি জনমানুষে আনা প্রয়োজন বোধ করে, তখন প্রয়োজন আমাদের সবার সম্মতিক্রমে সংখ্যাগরিষ্ঠতা মত থাকলে সেগুলো নিশ্চিতভাবে নিয়ে আসবে। এই সমস্ত ব্যাপারগুলোকে সামনে রেখে অব্যাহতি দিয়েছে। কিন্তু নাম আমি নয়, শুধুমাত্র আমি নয়, আমাদের রাজ্য কমিটির আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ যারা দায়িত্বশীলেরা আছেন তাদেরও কন্টেস্ট করানোর জন্য মতামত উঠে এসেছিল, তাদেরকে বিরত রাখা হয়েছে। ভাইজান, আমি কাউকে ছোট করছি না, কিন্তু পলিটিক্যাল ফেসে তো একটা নামটা ফ্যাক্টর। আপনার লড়াই আমরা দেখেছি, আপনি জেলে ছিলেন, আপনি বিরোধী মুখ হিসাবে এস্টাবলিশমেন্ট পেয়েছেন এই রাজ্যে। সেখানে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আপনি ক্যান্ডিডেট হবেন বা আপনি আগ্রহ প্রকাশ করেছেন, এটা সাধারণ মানুষের একটা প্রত্যাশা। সেখানে আপনার দল ক্যান্ডিডেট দিতেই পারে, এবং যিনি ক্যান্ডিডেট দিয়েছেন মজনু নস্কর সম্ভবত। এই দুয়ের প্রভেদ, এটা তো বিস্তর দাদা। আমি প্রথমে বলি, সত্যি যেটা আপনি বলছেন মানুষের যেটা আশা, সত্যিকারের কথা, এটা আমি অস্বীকার করব না। আমি রাস্তাঘাট থেকে শুরু করে, জানেন আপনারাও দেখিয়েছেন, আমি মানুষের সাথে মিশে থাকতে পছন্দ করি। ওই ভিআইপি স্ট্যাটাস নিয়ে চলার থেকে আমি মানুষের সাথে মিশে থাকার বেশি চেষ্টা করি, কারণ কি হচ্ছে কি চলছে সেই খবরটা পাওয়া যাবে। হেভি সংখ্যার ওই মানুষ কিন্তু আমাকে ডায়মন্ড হারবার দাঁড়াবার কথা বলেছি। কারণটা কি, যে অন্যায় অত্যাচার করেছে সারা রাজ্যে সংগঠিত হয়েছে, দলের সেকেন্ড ইন কমান্ডের কতটা ভূমিকা সকলে আমরা ভালো করে জানি। হ্যাঁ, সেটা তাদের আশা ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা যেমন আশা করছে ডায়মন্ড হারবার মুক্ত হওয়া দরকার, তাদের জন্য হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাকে সন্ত্রাসমুক্ত করা। আমাদের পার্টি ডিসিশন নিয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে নওশাদ সিদ্দিকী যেভাবে পরিচিতি মুখ হয়ে গেছে, মজনু লস্কর সেভাবে পরিচিতি মুখ নয়। ঠিক 2021 সালের আগেও কিন্তু নওশাদ সিদ্দিকী মজনু লস্করের জায়গাতেও তারও পিছনে ছিল। কারণ হচ্ছে মজনু লস্কর হচ্ছে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত একজন স্বেচ্ছাসেবক কেন্দ্র সরকারের, তিনি পুরস্কারপ্রাপ্ত। 2024 থেকে তার পরিচিতি লাভ করবে, সেও আগামী দিনের লিডার হয়ে উঠবে। হ্যাঁ, হয়তো নওশাদ সিদ্দিকী ডাইরেক্ট ওখানে কন্টেস্ট করছে না, কিন্তু আইএসএফ ওখানে কন্টেস্ট করছে, সুতরাং নামটা মজনু লস্কর, নওশাদ সিদ্দিকী কিন্তু ওখানে থাকছে। এই যে জোট রক্ষা করার জন্য বামেরা বলেন যে আপনি ভেঙে বেরিয়ে চলে এসছেন, আপনি বলছেন বামেরা ভেঙে চলে এসছে। বৃহত্তর সমর্থক যারা আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সমর্থন করেছেন, একাধিক ক্ষেত্রে, তাদের একটা আশাহত হয়েছে। তারা বিভিন্ন জায়গায় সোশ্যাল নেটওয়ার্কে কমেন্টও করছেন এবং আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন বোধহয় তৃণমূলের সঙ্গে একটা সেটিং হয়ে গেছে, কেউ বলছেন বিজেপির সঙ্গে সেটিং হয়ে গেছে। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ডায়মন্ড হারবার যদি দল আমাকে অনুমোদন দিত, তাহলে শুভেন্দু অধিকারীর কাছ থেকে কত মাল খেয়ে তুমি অভিষেক বীরের বিরুদ্ধে লড়াই করছো, এই তকমাটা লাগতো। দল এখন অনুমোদন দেয় না, তাহলে অভিষেকের কাছ থেকে কি মাল নিয়েছো, নিয়ে তুমি সাইড কেটেছো। এটা মানসিক আমার প্রস্তুতি আছে, কারণ এগুলো হবে। যদি আপনাকে চ্যালেঞ্জ করে, আপনি কি বলবেন যে তুমি সেটিং করেছো টাকা নিয়ে? তা আমি বলছি সংখ্যা বলুক, অত টাকা নির্দিষ্ট করে বলুক, তারপরে প্রমাণ করবার দায়িত্ব তো তাদের থাকবে একটা। দ্বিতীয় হচ্ছে, সেই লেভেলের লোক যদি বলে তার বিরুদ্ধে কীভাবে কি আইনত ব্যবস্থা গ্রহণ করা যেতে। একটা বুথের কর্মী বলছে লেফট ফ্রন্টের, একটা কংগ্রেসের বুথের কর্মী যদি বলে
কেউ কোনো করে দিলে সে তাতে সময় নষ্ট করা অনুচিত। যদি হাই লেভেলের কেউ কিছু বলে সেটিং ফেটিং কবে কোথায় কত টাকা নিয়েছে এরকম দায়িত্ব নিয়ে বলুক। তারপরে যেভাবে শওকত মোল্লা আমার নামে মিথ্যা অভিযোগ করেছিল, কোর্টে নিয়ে এসছে, 30 তারিখেও ডেট আছে তার, তো কোর্টে নিয়ে আসবো তাকে প্রয়োজনে মানহানি মামলা করে, কারণ মেনে নেওয়া যাবে না তো, কারণ মানে অভিযোগ লাগিয়ে দেবো। দাদা আমি এই ধরনের একটা কথা যেটা বললেন যে বামপন্থীরা পাশে দেখেছিল, অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই, রেকগনাইজ করেছি তাদের আমার পাশে যখন ছিল সেটা বলেছি। আজকেও আমি আপনার চ্যানেলের মাধ্যমে নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলছি। অনেকে অনেক ফেসবুকে কমেন্ট করছে, পক্ষে বিপক্ষে লিখছে, গালাগালি দিচ্ছে, অনেক কিছু বলছে, বিতর্কে আমি যাব না। আমি আমার যারা আমার টিম আছে ফেসবুকে তারা আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছেন, ভদ্রলোকে অনেকে অনেক কিছু মন্তব্য করছে। শুধু আপনার মাধ্যমে একটা কথাই বলবো যে সমালোচনা করার রাইট প্রত্যেকের আছে, প্রত্যেকের আছে। আমি দাঁড়ালেও সমালোচনা করতো, দল অনুমোদন দেয়নি, সমালোচনা করছে, রাইট আছে, কিন্তু ভাষা সংযত করে করুন। এমন করবেন না আপনার অজান্তেই আপনি বামপন্থায় বিশ্বাসী বলছেন, আপনি যে শ্রেণী সংগ্রাম করে তাকে আপনার অজান্তেই আপনি গালাগালি দিয়ে ফেলছেন, তাকে আপনি কটূক্তি করছেন। এক্ষেত্রে ভাষা সংযত করুন। আর আপনার মাধ্যমে আমি আইএসএফের বুথ স্তরের কর্মীদেরকে তোমরা বার্তা দিই, সমর্থকদেরকে বলবো, ভালোবাসার মানুষদেরকে বলবো, কেউ যদি আইএসএফ বা নওশাদ সিদ্দিকী সম্পর্কে কোনো বাজে মন্তব্য করে তার প্রতি উত্তর বাজে মন্তব্য করে করতে হবে, এটা মোটেও করবেন না। আমাকে একটা জায়গায় খারাপ লেগেছে, আমি আপনার মাধ্যমে বলছি। একটা আমাকে স্ক্রিনশট দিয়েছে আমার টিম যে বিমানবাবুকে বয়স্কর আরও একটা প্রচলিত শব্দ প্রয়োগ করছে। আমি অনুরোধ করব, বিমানবাবু যথেষ্ট সিনিয়র লিডার পশ্চিমবাংলার রাজনীতিতে, ওনাদের মতো লিডার থাকা দরকার আমি বলে মনে করি। কোনো মতেই নওশাদ সিদ্দিকীকে ভালোবেসে, আইএসএফকে ভালোবেসে অন্য কোনো রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, বামপন্থী হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যে কোনো রাজনৈতিক দলের নেতাদের বা তার পার্টি সম্পর্কে কোনো এমন শব্দ ব্যবহার করবেন না যেটা আইএসএফকে ব্যবহার করলে কষ্ট লাগবে, আপনাদের ভালোবাসার মানুষ নওশাদ সিদ্দিকীকে সম্পর্কে ব্যবহার করলে কষ্ট লাগবে, বিশ্বজিৎ দাস সম্পর্কে ব্যবহার করলে কষ্ট লাগবে। এক কথায় অবাঞ্ছিত অসংসদীয় কোনো শব্দ ব্যবহার করবেন না, এটা আমি আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো। কেউ খারাপ শব্দ ব্যবহার করলেও আপনারা যদি পারেন প্রতি উত্তর সংযতভাবে দিতে পারলে দেবেন, অন্যথা ইগনোর করুন। ওই টাইমটা বুথে গিয়ে দুটো মানুষকে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য করতে হবে, শক্তিশালী হতে হবে, আইএসএফের হাত শক্ত করার কথা বলুন। আসলে আমি এই ধরনের প্রশ্ন করি না, বাট করতে হচ্ছে, কারণ তথ্য বলছে যে কোনো জায়গায় যে জায়গাগুলো আপনি প্রার্থী দিয়েছেন সংখ্যালঘু ভোট ব্যাংকের একটা কাটাকুটির একটা বিষয় পরিকল্পনা রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছেন। আপনার দিকে ভোট গেলে বিজেপির কিছুটা সুবিধা হবে, ভোট না এলে তৃণমূলের কিছুটা সুবিধা হবে। ফলে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন, এবং প্রার্থী চয়ন এবং কেন্দ্র বাছাই করার দিকে এটা তো নিশ্চয়ই আপনার কাছেও মাথায় ছিল দাদা? ব্যাপারটা হচ্ছে প্রতি ইলেকশনের আগে না এ ধরনের ইস্যু খাড়া করে। 2021-এর নির্বাচনের আগে আমরা যখন পার্টি তৈরি করবো বলে প্রচার শুরু করেছিলাম, তখন অনেক বুদ্ধিজীবীরাও, এখন তার মধ্যে অনেকে পড়বে, কি দরকার আছে, বিজেপি এসে যাবে, যেভাবে বিজেপি পারসেপশন তৈরি করে দিয়েছিল না, যেন বিজেপি চলে আসছে। বাংলার মাটি অত সহজ নয়, কোনো সাম্প্রদায়িক শক্তিকে বাংলাতে স্থান দেবে না, সেটা বাংলার মাটি দেখিয়ে দিচ্ছে। পারসেপশন যেভাবে তৈরি করেছিল যে বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূলই এক না, এবার কি দরকার আছে, এবার থেকে বিরত থাকা দরকার, এবার কন্টেস্ট করা দরকার নয়, পঞ্চায়েত থেকে শুরু করবে, সামনে বিধানসভা আছে, সামনে লোকসভা আছে, এতে করবে কথা বলেছিল। যদি আমরা সেই সময় চুপ করে বসে যেতাম তাহলে এই সংযুক্ত মোর্চার একজন কণ্ঠ হয়ে যে বিধানসভার মধ্যে কৃষকদের কথা, শ্রমজীবী মানুষের কথা, পার্শ্ব শিক্ষকদের কথা, রিপোর্ট মানে আপনার সাংবাদিকদের কথা, সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুদের থেকে শুরু করে ডিএর কথা, এক কথা আপামার জনগণের যে দাবিটা আমরা তুলতে পাচ্ছি, আইনি সত্তা থেকে শুরু করে ওয়াকফ প্রপার্টি থেকে শুরু করে ভাঙড়ের যে অনুন্নত করে রাখা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রাস্তাঘাট, বাস গাড়ির যে অবস্থা, সারা রাজ্যের যে সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি সেটা পারতাম না। তো সুতরাং অনেকে অনেক কিছু বলবে, আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। আমার লক্ষ্য যদি হয় যে আমার জনপ্রতিনিধিকে জনগণের জনপ্রতিনিধি বানিয়ে পার্লামেন্টে পাঠাবো, আইনসভার মধ্যে গিয়ে জনগণের কথা বলতে হবে, তাহলে এইগুলোকে ইগনোর করতে হবে। কারণ এদের কথা যদি আপনি শোনেন, এনাদের কথা যদি আপনি শোনেন, যারা রাজনৈতিক বিশ্লেষকদের কথা যদি আপনি শোনেন, তাহলে আপনাকে ক্রমশ পিছিয়ে যেতে হবে। কারণ যখন সন্দেশখালীর শাহজাহানকে
তৃণমূলের পক্ষ থেকে ক্লিন চিট দেওয়া হচ্ছিল এই রাজনৈতিক বিশ্লেষকদেরকে, সেই অর্থে খুঁজে পাওয়া যায়নি। রাতের অন্ধকারে যখন পিঠে তৈরি করার জন্য ডাকতো, মায়েদের সাথে অন্যায় করা হতো, এই রাজনৈতিক বিশ্লেষকরা কোথায় ছিল? বকটুয়ে যে হত্যাযজ্ঞ চালালো, তখন রাজনৈতিক বিশ্লেষকদেরকে সেই অর্থে মার্কেটে খুঁজে পাওয়া যায়নি। আনিসকে যেভাবে হত্যা করা হলো, রাজনৈতিক বিশ্লেষকদেরকে খুঁজে পাওয়া যায়নি। হাজার হাজার বিঘে ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা দুটো কথা বলছে না কেন? ঈদের সময়ে একদিন ছুটি যেভাবে পাচ্ছে, 3 দিন ঈদের জন্য ছুটি চাইছে। কারণ কেউ যদি শিলিগুড়িতে একজন চাকরি করে, ঈদের যদি হুগলিতে আসে, তাকে কি করতে হচ্ছে? রাতেই তার পরের দিনে চাকরি ধরতে হবে, জয়েন করতে হবে, তাকে রাতেই চলে যেতে হচ্ছে। ঈদটা মুসলিম সমাজের সর্ববৃহৎ একটা উৎসব, সেটাতে সে অ্যাটেন্ড করতে পারছেন। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কোনো কথা বলছে না। আর শুধু তাই নয়, প্রতিবারে দেখছি ঈদের আগের দিন, ঈদের পরের দিনে এক্সাম হয়ে যাচ্ছে। এর বিরোধিতা করতে কোনো রাজনৈতিক বিশ্লেষকরা দেখছে না। সুতরাং আমরা ইতিপূর্বে 17 বার পার্লামেন্টে ভোট দিয়ে পাঠিয়েছি। কার উপকার হবে, কাকে আটকাতে হবে, কাকে পাঠাতে হবে, এই দায়িত্বটা নিয়ে দিনের শেষে আমাদের নিটফল 0 হয়েছে। সুতরাং সময় এসেছে, আর অপেক্ষা নয়। আমরা ঠিক 2021-এ যেভাবে অন্যের কথাকে উপেক্ষা করে রাজনীতির ময়দানে এসেছি বলে কিছুটা হলেও বিধানসভার মধ্যে মানুষের কথা বলছি, ঠিক 2024-এ আমরা একইভাবে আমরা পার্লামেন্টের মধ্যে যেতে চাই। তবে একটা কথা, আপনি যে ভোট কাটাকাটির কথা বলছেন, কংগ্রেসকে প্রশ্ন করছে না কেন রাজনৈতিক বিশ্লেষকরা? কেন করছে না রাজনৈতিক বিশ্লেষকরা যে তোমরা কেন জোটেতে ঠিকঠাক আসলে না? আইএসএফকে তোমরা অচ্ছুত করে রেখেছিলে কেন? রাজনৈতিক বিশ্লেষকরা কেন বামপন্থীদেরকে প্রশ্ন করছে না, বামফ্রন্টকে, যে কেন শ্রীরামপুর আর মুর্শিদাবাদে সমস্যা হচ্ছিল, আপনারা এটাকে সমাধান করলেন না? এই কোশ্চেনটা তো আসবে। আমরা তো যাদবপুর ছাড়তে প্রস্তুত ছিলাম, আমরা তো বাকি সিটে তো লড়াই করার জন্য ছেড়ে দিবার, আমাদের যে ক্ষমতা যতটা আছে বা যতটুকু আছে সমস্তটা দিয়ে লড়াই করার চেষ্টা করবো। যাদবপুরে আপনারা প্রথমে বলেছিলেন বিকাশবাবু প্রার্থী হলে আপনারা ছাড়বেন, পরে সৃজন হয়েছে, তারপরেও আলোচনা হয়েছে, তো বিকাশবাবুর সাথে আলোচনা হয়েছে, জানি আমি, বিকাশবাবু ফোন করেছিলেন, কথা আলোচনা হয়েছে। তারপর থেকে আমরা বলেছি ঠিক আছে, আমরা যাদবপুরে ছেড়ে দিচ্ছি, আমরা প্রস্তুত ছিলাম। শ্রীরামপুরটার জন্য পারলেন? হ্যাঁ, হয়তো দেখুন দেয়ালে পিঠ ঠিক আছে। যদি মনে করেন সবটাই আমাদের মাথার ওপর দিয়ে আপনারা এ করে নেবেন, সেটা তো হয়ে আপনাকে মিনস আমি লেফট ফ্রন্টের কথা বলছি, যদি লেফট ফ্রন্ট মনে করে সবই ওনারা নিয়ে নেবে, তাহলে তো কিছু করার নেই। যাক নওশাদ ভাই, কিন্তু আপনাকে যারা ভোট দেবেন, এই ভোট কাটাকাটিতে সুবিধা কার হবে, এটা তো একটা বড় প্রশ্ন। এটা তো মানুষ, এটা এই ইকুয়েশনটাই তো বারবার আসবে, নওশাদ সিদ্দিকী আর আইএসএফ যা ভোট পাবেন, এটা বিজেপির সুবিধা হয়ে যাবে। এই সুবিধা অসুবিধা করতে করতে 17 বার আমরা পার্লামেন্টে পাঠালাম, লাভটা আমাদের কি হলো? সুবিধা অসুবিধার কথা মাথায় আমাদের ঢুকিয়ে দেওয়া হয়। আজকের ডেটে বিজেপির সবথেকে বড়, তৃণমূলের সবথেকে বড় শিখি বিজেপি। আর কোন ইস্যু আছে তৃণমূলের ভোট চাওয়ার? সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, এনআরসি করে নাকি বেনাগরিক করে দেবে, আর বিজেপি এসে গেলে নাকি গোমাংস খেতে দেবে না, এই ভয় দেখি একটা অংশের ভোট কেউ লিখেছে। বিজেপি এসে গেলে বিভাজনের রাজনীতি করবে, বাস্তব, এটা কিন্তু বাস্তব কথা। বিভাজন এই বিজেপি ছাড়া আর কোনো ইস্যু আছে না? তো কথা হচ্ছে এটাকে বন্ধ করার জন্য তো লেফট ফ্রন্ট কংগ্রেসের ভূমিকা কি? আজকে লেফট ফ্রন্ট কংগ্রেসের মুখ থেকে অনেক কথা বলবে। 2019 সালে রায়গঞ্জের কথা বলছি, সিটিং এমপি কে ছিলেন ওখানে 2019-এ? মোহাম্মদ সেলিম। কংগ্রেস কি করেছিল সেই সময় আমরা ভুলে যাচ্ছি না। 18টা সিট পেয়েছিল। আমি যদি তথ্য তুলি, ভোট কাটাকাটির তথ্য যদি বলি, তাহলে ভোট কাটুয়া তো সিপিএমকে বলে দিতে পারে, কংগ্রেসকে বলে দিতে পারে। 2021-এ 77টা সিট জিতেছিল। যদি ভোট কাটাকাটির বলি কথা, তাহলে 76টা সিটে কিন্তু কংগ্রেস আর লেফট ফ্রন্ট সেখানে প্রার্থী দিয়েছিল। আমরা জোটে 28টা দিয়েছিলাম, 4টে এক্সট্রা দিয়েছিলাম। আর আমাদের সাথেও জোট ধর্ম রক্ষা করেনি। বামফ্রন্টের চেয়ারম্যান স্যারকে আমি একাধিকবার বলেছিলাম, নদিয়া জেলায় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল, দেগঙ্গাতে প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করে গিয়েছিলাম। একটা সিটে শুধু যদি বলেন, আমাদের যেগুলো লড়াই করছি সেখান থেকে মাত্র একটা সিটে বেরিয়েছে। 76টা সিটে কিন্তু বিজেপি বেরিয়েছে, যেখানে কন্টেস্ট করেছে লেফট ফ্রন্ট আর কংগ্রেস। এর জবাব কিন্তু যদি বাংলার মানুষ চাই দিতে হবে। আমি শেষ পার্টে আসি। যখন আপনি জেলে গেছিলেন, বামপন্থীরা রাস্তায় নেমেছিল, প্ল্যাকার্ড হেঁটেছিলেন, যে বিমান বসুর বিরুদ্ধে আপনি এখন অভিযোগ করছেন বিভিন্ন ক্ষেত্রে, তাকে আমি রাস্তায় হাঁটতে দেখেছিলাম রামলীলা ময়দানে। মোহাম্মদ সেলিম হেঁটেছিলেন, আপনাদের আইনজীবীর একাধিক বাম আইনজীবী, বিকাশবাবু নিজে আপনার জন্য লড়াই করার চেষ্টা করেছেন। কোথাও গিয়ে নীতি, নৈতিকতা এই শব্দগুলো তো থেকে যায়, ফলে আলটিমেটলি নীতির কাছে কি নওশাদ সিদ্দিকী মাথা নোয়ালো না? নওশাদ সিদ্দিকী যখন জেলে ছিল, লেফট ফ্রন্ট থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, আইএসএফ সবাই আন্দোলন নেমেছে, সেটাকে আমরা রিকগনাইজ করি, কোনোদিন অস্বীকার করছি না। আইনি লড়াই, বামপন্থীদের একটা অংশের অ্যাডভোকেটসরা বিকাশ স্যারের নেতৃত্বে যথেষ্ট লড়াই দিয়েছে।
সেটাকে কোনোদিন অস্বীকার করিনি, আজকেও করব না, রিকগনাইজ করছি। কিন্তু আপনি যদি বলেন আমার হয়ে আন্দোলন করেছিল বলে, আমাদের হয়ে করেছিল বলে, তাহলে তোমাকে 3টে সিট দিয়ে তোমাকে নিয়ে থাকতে হবে, সেটাও কিন্তু আমি স্বীকার করতে পারলাম না। অনেকে বলে যে আপনাদের উত্থানটা বামেদের হাত ধরে, ওই ব্রিগেডের ওই সভা, এটা তো ঠিক। অনেকে সাপোর্টাররা আপনাদের পেজে গিয়েও বলছেন, আমি আসার আগে হোমওয়ার্ক করতে গিয়ে দেখছিলাম। দেখুন, লেফট ফ্রন্টের সাপোর্টাররা যেভাবে আমার কাছে যে খবর আসছে, যেভাবে এই গতকাল থেকে আইএসএফের মুন্ডুপাত করছে, এই টাইমটা যদি গ্রাসরুট লেভেলে দিত তাহলে রেজাল্ট অনেক ভালো করবে তারা। এই সময়টা মূল্যবান সময়, তো একটা মানুষকে ধরে যদি বোঝাতে পারতো যে আইএসএফকে বিরুদ্ধে যে কথা করছে। আর আপনি নিশ্চিতভাবে ব্রিগেডের ময়দানে ছিলেন, ব্রিগেডের ময়দানে আইএসএফও কত লোক নিয়ে গিয়েছিল স্বল্প সময়ের মধ্যে, সেটা আপনি দেখেছেন। উত্থান পতন যে কথা বলছেন, আমাদের ছেলেরাও তো অনেকে বলছে লেফট ফ্রন্ট 12 বছর পার্টি অফিস খুলতে পারেনি, 6 বছর পার্টি অফিস খুলতে পারেনি। আইএসএফ পার্টি অফিসের সামনে আগাছা জন্মে গিয়েছিল, আইএসএফের ছেলেরা দাঁড়িয়ে থেকে গাছ পরিষ্কার করে লাল ঝান্ডা আইএসএফের ছেলেরা বেঁধে দিয়েছে, এটাও তো আইএসএফের ছেলেরা বলছে। একে অপরের হাত ধরে আমরা এগিয়ে গিয়েছিলাম। তো রেজাল্ট আমাদের খারাপ হয়েছে। কেউ যদি মনে করে সমস্ত ক্রেডিট আইএসএফই নিয়ে নেবে, সেটাও ভুল হবে। আর যদি উল্টো দিকে লেফট ফ্রন্ট বলে এই সমস্ত ক্রেডিট আমরা নেবো, তারাও যথাযথ করছে না।